আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সকলকে কিশোর বাতায়ন কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মুবিনা মুস্তারি, সহকারী শিক্ষক, রসায়ন বিভাগ, ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ। ক্লাস শুরুর প্রথমেই কিশোর বাতায়নকে এবং বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়কে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। করোনাকালীন এই দুর্যোগময় সময়ে সারা বাংলাদেশে সমস্ত শিক্ষার্থীকে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করার এই প্রয়াস অব্যাহত রাখার জন্য আমি কিশোর বাতায়নকে আমার প্রতিষ্ঠান ভিকারুননিসা স্কুলের পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ তাদের এই সুবিশাল প্ল্যাটফর্মে আমাকে সুযোগ দেওয়ার জন্য। সো প্রিয় শিক্ষার্থীরা, অলরেডি আমি তোমাদের সাথে কয়েকবারই ক্লাস নিয়েছি, আশা করি অনেকেই জয়েন করছো। আর ক্লাসটা শুরুর আগে তোমাদের যেটা বলতে চাই, তোমরা দয়া করে প্লিজ ক্লাসটি তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো, যারা জানে না বা এখনো আননোন আছে তাদের কাছে শেয়ার করো, যাতে আরো বেশি শিক্ষার্থীরা আমাদের ক্লাসটি দেখতে পারে এবং তাদের কিছুটা হলেও এই ক্লাস থেকে উপকার হতে পারে। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে একটু দেখে নিতে চাই তোমরা কারা কারা আমার সাথে যুক্ত হয়েছো। যুক্ত হওয়ার সাথে সাথে প্লিজ তোমরা একটু জানাবে। আমি একটু চেক করে নিতে চাই যে তোমরা কারা কারা আমার সাথে যুক্ত হয়েছো। আচ্ছা, সাউন্ডটা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে, শব্দ ঠিক আছে, তোমরা হয়তো বা আমার কথা ঠিক মতো বুঝতে পারছো। সো আশা করি স্টুডেন্টরা, আরেকটা প্রতিদিনই একটা ব্যাপার হচ্ছে, ডিয়ার স্টুডেন্টস, দোজ who are not unaware that I am a teacher of English version. That's why few of our students always demanded to use some English terms also. So I will try my level best with the Bengali terms. I will use the English terms also, যাতে আশা করি সকল শিফটের শিক্ষার্থীরাই উপকৃত হও, বাংলা ভার্সন, বাংলা মিডিয়াম এবং ইংলিশ ভার্সনের শিক্ষার্থীরা। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর রসায়ন বিষয়, খুবই ইম্পর্টেন্ট, আমি গত ক্লাসেও বলেছিলাম, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, চ্যাপ্টার 6 মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এই চ্যাপ্টার আমরা শুরু করেছিলাম কিছু, আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম মৌল, হয়তোবা তোমাদের মনে আছে যারা ক্লাসটি জয়েন করেছিলে, মৌল সম্পর্কে জেনেছিলাম, অ্যাভোগাড্রো নাম্বার সম্পর্কে জেনেছিলাম, মৌল এবং অ্যাভোগাড্রো নাম্বারের সাথে সম্পর্ক জেনেছিলাম, মোলার আয়তন জেনেছিলাম। আশা করি এই 7 দিনে তোমরা বিষয়গুলো নিয়ে পড়েছো এবং তোমাদের যে সমস্যাগুলো ছিল, যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে জানাবে। আর আমি তোমাদের একটু জাস্ট যাচাই করে নিতে চাই, গত সপ্তাহে যে আমরা পড়েছিলাম তা তোমাদের মনে আছে কিনা। যদি মনে থাকে তাহলে আমরা আজকে আবার আমাদের নেক্সট টপিকে চলে যাব। তো তোমাদের কাছে যেটি আমার প্রশ্ন সেটি হচ্ছে, এসটিপি মিন্স স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে যে কোনো গ্যাসের মোলার আয়তন কত? At standard temperature and pressure, the molar volume of any gas is what? নাম্বারটা ঝটপট লিখে জানিয়ে দাও, যাতে আমি বুঝতে পারি তোমরা পড়েছো এবং তোমাদের সেই টপিকগুলো ক্লিয়ার আছে। আমি কোশ্চেনটি আবারও বলছি, at STP স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে যে কোনো গ্যাসের মোলার ভলিউম কত? তোমরা একটু ঝটপট লিখে দাও, তাহলে আমরা একটু দেখতে পারবো। সবচেয়ে আগে আনসার করেছো আসাদ হোসেন, কারেক্ট আনসার হয়েছে। তারপর মাহিন, সিয়াম, সারা ইসলাম, তারাও সঠিক আনসার দিয়েছো। কিন্তু শিক্ষার্থীরা মনে রাখতে হবে, ইউনিট, ইউ হ্যাভ টু ইউজ দ্য ইউনিট। আমরা যে নাম্বারটাই বলছি, এটা কি গ্রাম, মিলিগ্রাম, লিটার অথবা টাকা? আমাদের কেমিস্ট্রিতে অথবা ম্যাথমেটিক্যালস যে কোনো টার্মে ইউনিট ইউজ করা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো সংখ্যাটা তোমাদের ঠিক আছে, আসাদ, মাহফুজা, মার্জিয়া, সাজেদা,
আনা, নাসির উদ্দিন, সাদিয়া, আনিকা, রুদ্র, তুহিন, সবার উত্তর সঠিক হয়েছে। যে কোনো গ্যাসের মোলার আয়তন STP, ইট মিনস স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে 22.4 লিটার, 22.4 লিটার, সেটা আমরা তোমরা সবাই বলতে পেরেছো, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা আজকে আমাদের পরবর্তী আমরা আজকে কি জানবো সেই বিষয়গুলো একটু জেনে নিই। খুবই ইম্পর্টেন্ট অংশ হচ্ছে শিখন ফল। আশা করি আমরা আজকের এই ক্লাসটি সম্পন্ন হওয়ার পর তোমরা মোলার দ্রবণ, কিভাবে মোলার সলিউশন, হাউ ক্যান উই প্রিপেয়ার মোলার সলিউশন, হোয়াট ইজ মোলারিটি, মোলারিটি বলতে আমরা কি বুঝি, ডিফারেন্ট টাইপস অফ মোলার দ্রবণ সেটা সম্পর্কে এবং শতকরা সংযুক্তি সম্পর্কে জানবো, এদের ডেফিনিশন জানবো এবং এই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা আমরা ডিসকাস করব। খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি এসএসসি বোর্ড কোশ্চেন বিগত বছরগুলো দেখে থাকো তাহলে তোমরা দেখবে গাণিতিক সমস্যা রিলেটেড একটা ফুল mathematical set question has come in the question paper and as well as in the MCQ section also কিছু ছোট ছোট ম্যাথমেটিক্যাল প্রবলেমস থাকে। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবার আগেই আজকে চলে যেতে চাই মোলার দ্রবণে। মোলার দ্রবণের যাওয়ার আগে আমরা একটু দ্রবণ সম্পর্কে জেনে নিই। আমরা যেটাকে বলে থাকি ইংলিশে সলিউশন, ওকে, সলিউশন বা দ্রবণ খুবই একটা নর্মাল। এখন আমরা সলিউশন বা দ্রবণ চলো প্রস্তুত করে ফেলি। তো প্রস্তুত করার জন্য কি নিতে হবে? সবার প্রথমেই আমাকে কোন দ্রবর সাথে আমরা সেই সলিউশনটা তৈরি করব, দ্রব এবং দ্রাবক, এই দুটো জিনিস নিতে হবে আমাদের। এখানে আমি দ্রাবক হিসেবে পানি নিয়েছি। So water is an universal solvent. খুবই ভালো একটি সলভেন্ট হচ্ছে ওয়াটার, দ্রাবক। পৃথিবীর প্রায় সকল পদার্থই ওয়াটারে খুব ভালোভাবে ডিসলভ হয়ে যায়। দ্যাটস ওয়াই ওয়াটার ইজ কল্ড ইউনিভার্সাল সলভেন্ট অথবা দ্রাবক। ওয়াটার ছাড়াও আমরা রসায়নে আরো কিছু দ্রাবক সম্পর্কে জানি, যেমন হচ্ছে অ্যালকোহল, ইথার, এদেরকেও দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু জেনারেলি কেমিস্ট্রি ল্যাবে আমরা পানিকেই দ্রাবক হিসেবে ব্যবহার করে থাকি। এখন ধরো শিক্ষার্থীরা, কিছুদিন আগেই আমাদের রোজা গিয়েছে, আমরা কি করেছি সেখানে বলো তো? আমরা বেশি বেশি করে শরবত তৈরি করেছি। শরবত তৈরি করার জন্য আমরা কি নিয়েছি? আমরা গ্লাসে পানি নিয়েছি, সেই পানিটাই হচ্ছে দ্রাবক। এর সাথে আমরা চিনি অ্যাড করেছি। চিনিটা কি? এই যে সলিড সাবস্টেন্স হুইচ ইজ অ্যাডেড ইন দ্য solvent, that solid substance is called দ্রব। আমরা সেটাকে বলছি দ্রব। তার মানে আমরা যদি কোনো দ্রবণ তৈরি করতে চাই, আমাদের প্রথমেই লাগবে দ্রাবক, এর সাথে আমাদের যুক্ত করতে হবে দ্রব। তার মানে এখানে যদি আমি চিনি মেশাই তাহলে আমি কি পাবো? এখানে আমরা পাবো একটা দ্রবণ। চিনি ও পানি একটি দ্রবণ প্রস্তুত হবে। তার মানে দ্রবণ হচ্ছে দ্রাবক প্লাস দ্রবণ মিলে হচ্ছে দ্রবণ। এখন রসায়নে আমরা অনেক ধরনের দ্রবণের নাম শুনে থাকি। এর মধ্যে তোমরা প্রায় দেখবে কিছু কিছু যখন আমরা কেমিস্ট্রি ল্যাবে নিয়ে যাই, তোমাদের কিছু কিছু কন্টেইনার আছে, সেই কন্টেইনার গুলোর গায়ে লেখা আছে কনসেন্ট্রেট। সাপোজ লেখা আছে কনসেন্ট্রেট হাইড্রোক্লোরিক, আবার কোনোটাতে এইভাবে হাইড্রোক্লোরিক আছে, এখানে সেটাতে লেখা আছে অ্যাকুয়াস হাইড্রোক্লোরিক। এই দুটি শব্দ দিয়ে আমরা কি বুঝতে পারি? কনসেন্ট্রেশন, ঘন অথবা পাতলা। আমরা সাধারণত ভাবি, আমি ধরো এখানে সমান পরিমাণ দুটো গ্লাস নিলাম, এখানেও আমি 250 ml ওয়াটার নিয়েছি, এখানেও 250 ml ওয়াটার নিয়েছি। এখন এখানে আমি অ্যাড করলাম 10 গ্রাম সুগার, চিনি, আর এখানে অ্যাড করলাম 15 গ্রাম চিনি। তার মানে প্রথম যে জার আছে সেখানে বা গ্লাসে
সেম পরিমাণ পানির মধ্যে আমি অ্যাড করেছি 10 গ্রাম চিনি, পরটাতে অ্যাড করেছি 15 গ্রাম চিনি। অবশ্যই আমরা দ্বিতীয় গ্লাসটিকে বলবো ঘন, এবং প্রথম যে গ্লাসটি আছে সেটিকে বলবো আমরা নর্মাল ভাষায় বলবো পাতলা, অথবা এখানে হচ্ছে মিষ্টিটা কম মনে হবে। কেমিস্ট্রিতেও আমরা এভাবে করে দ্রবণের ঘনমাত্রা নির্ধারণ করি। সমপরিমাণ দ্রাবকে যদি বেশি পরিমাণ দ্রবীভূত থাকে তাহলে সেই সলিউশনটা হবে কনসেন্ট্রেটেড সলিউশন, অ্যান্ড সেম অ্যামাউন্ট অফ ওয়াটার বা সেম অ্যামাউন্ট অফ দ্রাবকে যদি অল্প পরিমাণ দ্রবীভূত থাকে তাহলে অবশ্যই তার ঘনমাত্রা পরেরটার থেকে কম হবে। একইভাবে আমরা যখন কনসেন্ট্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড বলছি, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস, যখনই আমরা অ্যাসিডের কনসেন্ট্রেশন বা যে কোনো সাবস্টেন্সের কনসেন্ট্রেশনটাকে হাই দেখাবো, এটার মানে হচ্ছে তার ঘনমাত্রাটা বেশি, হুইচ ইজ মোর ভালনারেবল দেন দ্য অ্যাকুয়াস অথবা জলীয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের থেকে। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা যে কোনো অ্যাসিড অথবা যে কোনো রাসায়নিক পদার্থের গায়ে তোমরা খেয়াল করলে দেখতে পারবে এই দুটি শব্দ লেখা থাকে, অ্যাকুয়াস অথবা কনসেন্ট্রেটেড। আশা করি তোমরা বুঝতে পারছো। খুবই সাধারণ কিছু কথা বলে নিলাম দ্রবণ, দ্রাবক এবং দ্রব সম্পর্কে, এবং কিভাবে আমরা বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ বাসায় তৈরি করতে পারি, অথবা ল্যাবরেটরিতে যখন আমরা বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ তৈরি করব তখন আমরা কি করতে হয় সেটা জানার জন্য আমাদের কিছু বিষয় জানতে হবে। আমরা এখন চলে আসছি আমাদের আজকে যে মূল যে অংশটা আমি লিখে রেখেছিলাম, মোলার দ্রবণ। আমরা মোলার দ্রবণ বলতে কি বুঝতে পারি? ধরো আমি এখানে একটি বিকার নিয়েছি, এখানে আমি নিয়েছি 1000 মিলিলিটার অথবা 1 লিটার ওয়াটার। এখন আমি এখানে অ্যাড করতে চাচ্ছি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ, আমরা সবাই জানি। এখন আমি এখানে যে কোনো পরিমাণ সোডিয়াম ক্লোরাইড অ্যাড করতে পারবো, কিন্তু আমাদের মোলার দ্রবণের সংজ্ঞা জানার জন্য যেটা করতে হবে, প্রতি 1 লিটারে কোনো মৌলের বা কোনো যৌগের 1 মোল দ্রবীভূত থাকলে সেই পরিমাণ দ্রবণকে আমরা মোলার দ্রবণ বলে থাকি। তার মানে আমি যদি সোডিয়াম ক্লোরাইডের মোলার দ্রবণ প্রস্তুত করতে চাই তাহলে আমাদের সোডিয়াম ক্লোরাইডের 1 মোল পরিমাণ নিতে হবে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের 1 মোল কত হবে? সোডিয়ামের পারমাণবিক ভর 23, ক্লোরিনের পারমাণবিক ভর 35.5, সো টোটাল হচ্ছে 58.5 গ্রাম। তার মানে হচ্ছে 1 লিটার পানিতে আমি যদি 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড অ্যাড করি, তাহলে আমি এখানে যে দ্রবণটি পাবো সেটাকে বলা হবে সোডিয়াম ক্লোরাইডের 1 মোলার দ্রবণ। আশা করি তোমরা বুঝতে পারছো। সোডিয়াম এখানে আমরা যে কোনো দ্রব্য নিতে পারি, চিনি নিতে পারি। আমরা জানি চিনির আণবিক সংকেত C6H12O6, যেটাকে আমরা গ্লুকোজ বলি। তার মানে 1 মোল গ্লুকোজের আমাদের কি করতে হবে? আণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে আমাদের আণবিক ভর নির্ণয় করার জন্য C ইনটু কার্বনের পারমাণবিক ভর 12 ইনটু 6, হাইড্রোজেন 1 ইনটু 12 প্লাস 16 ইনটু 6, এখানে আমাদের যে পরিমাণ সংখ্যাটা হবে সেই অ্যামাউন্টটাকে যদি আমরা 1 লিটার পানিতে দ্রবীভূত করি তাহলে সেটাকে বলা হবে পানির 1 মোলার দ্রবণ। তার মানে মোলার দ্রবণ হচ্ছে 1 লিটার পানি, 1 লিটার water or 1000 milliliter water. If we dissolve 1 mole of any substance, then that solution is called 1 molar solution. এখন আমি যদি এখানে 2 multiply this value, তার মানে 2 মোল সোডিয়াম ক্লোরাইডকে সেম 1 লিটার ওয়াটারে ডিসলভ করি, তাহলে আমরা সেটাকে বলবো 2 মোলার দ্রবণ। 3 গ্রাম আমরা যদি 3 মোল অ্যাড করি তাহলে সেটা হবে 3 মোলার দ্রবণ। তার মানে অবশ্যই তোমাকে মোলার দ্রবণের সংজ্ঞা জানতে হবে। এখন যদি তোমাকে কোশ্চেন করা হয় মোলার দ্রবণ কাকে বলে, তোমরা সংজ্ঞা দিবে।
টু মার্কসের জন্য তোমাদের যদি জ্ঞানমূলকের পর অনুধাবন মূলকের প্রশ্ন করা হয় কিভাবে তুমি সোডিয়াম ক্লোরাইডের 1 মোলার দ্রবণ প্রস্তুত করবে, তখন তোমাকে এই স্টেপটা দেখাতে হবে। এক্সাক্ট সোডিয়াম ক্লোরাইডের তোমাকে তোমার ফর্মুলাটা লিখতে হবে, তোমাকে কারেক্ট অ্যাটমিক ম্যাস ইউজ করে মলিকুলার ম্যাস ফাইন্ড আউট করতে হবে, তারপর সেটাকে আমরা কনসিডার করব গ্রাম ইউনিটে। তাহলে সেটা হয়ে যাবে 1 মোল অফ সোডিয়াম ক্লোরাইড। 1 মোল সোডিয়াম ক্লোরাইডকে 1000 ml অথবা 1 লিটার ওয়াটারে ডিসলভ করলে আমরা সোডিয়াম ক্লোরাইডের 1 মোলার দ্রবণ তৈরি করতে পারব। আশা করছি শিক্ষার্থীরা তোমরা মোলার দ্রবণটা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে পারো আমাকে একটু জানাও, জাস্ট ইয়েস লিখে দাও, তাহলে আমরা আমাদের যে পরবর্তী যে টপিকটা আছে মোলারিটি, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেই টপিকে আমরা চলে যেতে পারবো। তোমরা একটু ঝটপট করে একটু লিখে দাও। ইয়েস ইয়েস, অনেকেই লিখছো, ইয়েস অনেকেই লিখছো। তাহলে আমরা বলতে পারি আমরা পরবর্তী আমাদের যে টপিক আছে সেই টপিকে চলে যাই। মোলারিটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। এখানে খুব ইম্পর্টেন্ট কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমস আছে, খুবই সোজা। আমি বারবারই বলছি রসায়নের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলো আছে ম্যাথস, ফিজিক্স, হায়ার ম্যাথ বা জেনারেল ম্যাথ থেকে কিন্তু খুবই সোজা, খুবই সিম্পল কিছু ক্যালকুলেশন, খুবই সিম্পল কিছু ফর্মুলা ইউজ করি আমরা এই ম্যাথস গুলো তোমরা করতে পারবে এবং ইউ ক্যান গেট আ ভেরি গুড মার্কস বাই ডুইং দিস প্রবলেমস। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখন যে অংশটি আমরা পড়বো, যে টপিকটি পড়বো সেটি হচ্ছে মোলারিটি। একদমই রিলেটেড উইথ মোলার দ্রবণ। মোলার দ্রবণ আর মোলারিটিকে আমরা একই বলতে পারি। সেটা হচ্ছে মোলারিটি হচ্ছে একটা সংখ্যা, আমরা একটা সংখ্যা দিয়ে মোলারিটিকে এক্সপ্রেস করি। প্রতি লিটার দ্রবণে যে পরিমাণ দ্রবীভূত আছে, যতটুকু মোল দ্রবীভূত আছে, সেই মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। তার মানে মোলার দ্রবণের সংজ্ঞা আর মোলারিটির সংজ্ঞা খুবই কাছাকাছি। মোলার দ্রবণ আমরা বলেছিলাম প্রতি লিটারে দ্রবীভূত মোল সংখ্যাকে, 1 মোল পরিমাণ সংখ্যাকে ওই দ্রবণের মোলার দ্রবণ বলা হয়। আর মোলারিটিটা হচ্ছে জাস্ট সংখ্যা। আবারও যদি আমরা দেখি 58 গ্রাম 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড when dissolved in 1 লিটার ওয়াটার, তখন আমরা এই দ্রবণটাকে বলেছি, যে দ্রবণটা আমরা তৈরি করছি সেটাকে আমরা বলছি মোলার দ্রবণ। আর মোলারিটির সাথে এইটুকুর কি সম্পর্ক? 58 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, ইট মিনস 1 mole sodium chloride is dissolved in 1 liter water. That's why এই দ্রবণের মোলারিটি হচ্ছে, মোলারিটিকে আমরা এক্সপ্রেস করছি 1 মোলার। জাস্ট দিস ইজ দ্য এক্সপ্রেশন। তার মানে আমরা মোলারিটিকে বলছি 1 মোলার। এখন আমরা যদি বলি সোডিয়াম ক্লোরাইডের 2 মোলার কখন হবে, তার মানে 58.5 into 2 গ্রাম সোডিয়াম ক্লোরাইড when dissolved in 1 লিটার ওয়াটার। ওয়াটারের পরিমাণটা কিন্তু সেম থাকবে 1 লিটার। এখানে আমি 2 মোল নিয়েছি বলেই আমরা যে এখানে 2 লিটার করে ফেলবো, ঘটনাটা কিন্তু ওয়াটারের পরিমাণটা সেম থাকবে। 1 লিটার দ্রবণে দ্রবীভূত মোল সংখ্যাকে ওই দ্রবের মোলারিটি বলা হয়। যেহেতু আমরা এখানে 2 মোল ইউজ করছি, তার মানে এই দ্রবণের মোলারিটি হচ্ছে 2 মোলার। একইভাবে কখনো কখনো আমরা যদি এখানে সোডিয়াম ক্লোরাইড 9.29, তার মানে হচ্ছে 29.9 গ্রাম সোডিয়াম ক্লোরাইড when dissolved in 1 liter of water, তখন আমরা যে সলিউশনটা পাচ্ছি সেই সলিউশনটাকে বলা হচ্ছে সেমি মোলার দ্রবণ।
তার মানে আমরা আচ্ছা শিক্ষার্থীরা একটু বোধহয় তোমাদের নেটওয়ার্ক জনিত সমস্যা হচ্ছে। আমি চেষ্টা করছি সমস্যাটা আবার দেখার জন্য। নেটটা প্রায় ডিস্টার্ব করে, আশা করি তোমরা সাথেই আছো। আমি আবার রিপিট করব। আশা করি সমস্যাটা অনেকটাই সলভ হয়ে গিয়েছে। আমিও দেখছি। ওকে, সিগন্যাল বলছে যে ঠিক হয়েছে। তো আমরা ছিলাম মোলার দ্রবণে, মোলারিটি। মোলারিটি তো আমরা সংজ্ঞাটা বললাম, কোনো 1 লিটার দ্রবণে কোনো দ্রবের যে পরিমাণ মোল দ্রবীভূত আছে সেই মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি, তার মানে 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ইন 1 লিটার ওয়াটার, এই দ্রবণটাকে বলা হচ্ছে 1 মোলার। আমরা এখানে পেয়েছি 58.5 কে আমরা ডিভাইড করেছি 2, তার মানে এটার অর্ধেক পরিমাণ নিয়েছি, সেটা হচ্ছে 29.29 গ্রাম। এখন হচ্ছে 29.25 মেবি, তাহলে 29.25 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ইন 1 লিটার ওয়াটার। আমরা যে দ্রবণটা পাবো সেটাকে আমরা বলবো 0.5 মোলার। 0.5 মোলার দ্রবণকে আমরা কেমিস্ট্রিতে বলে থাকি সেমি মোলার। শুধু মোলার হচ্ছে 1 মোলার, সেমি মোলার হচ্ছে 0.5 মোলার। একইভাবে আমরা ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করতে পারি। ডেসিমোলার দ্রবণের জন্য সেখানে আমাদের ডেসিমোলার দ্রবণটা 0.1 মোল দিই। তার মানে এটাকে আমরা বলছি মোলার, এটা হচ্ছে সেমি মোলার, এবং 0.1 ডেসিমোলার দ্রবণ। তার মানে দ্রবের পরিমাণের উপর নির্ভর করে আমরা মোলারিটি নির্ণয় করি। মোলারিটি এবং মোলার দ্রবণের সংজ্ঞাটা একেবারেই কাছাকাছি সংখ্যা দিয়ে আমরা এক্সপ্রেস করছি, which is denoted by capital M, which is 1 molar। তার মানে আমরা জানলাম হচ্ছে মোলার দ্রবণ এবং মোলারিটি। পরীক্ষা কেমিস্ট্রিতে আমাদের মোলারিটি বা মোলার দ্রবণ প্রস্তুত করার খুব ইম্পর্টেন্ট কিছু প্র্যাকটিক্যাল থেকে থাকে। অনেক ল্যাবের অনেক সাবস্টেন্সের মধ্যে লেখা থাকে দিস ইজ দ্যাট অ্যামাউন্ট অফ মোলার। সো আমাদের কিভাবে মোলার দ্রবণ প্রস্তুত করতে হয় এখন আমরা সেটা দেখব, যে কিভাবে আমরা মোলার দ্রবণ প্রস্তুত করতে পারি। পরীক্ষাগারে কেমিস্ট্রি ল্যাবে গিয়ে আমরা ধরনের কেমিক্যাল সাবস্টেন্স আছে এবং সেই সাবস্টেন্স গুলোর গায়ে গায়ে লেখা আছে 0.5 মোলার সোডিয়াম ক্লোরাইড সলিউশন, ডেসিমোলার সোডিয়াম ক্লোরাইড সলিউশন, 0.5 মোলার অথবা 3 মোলার সোডিয়াম বাইকার্বনেট সলিউশন, এটসেট্রা এটসেট্রা। এরকম অনেক কিছুই লেখা আছে সেখানে। সো সেই জিনিসগুলো আমরা এখন জানবো যে কিভাবে আমরা মোলার দ্রবণ প্রস্তুত করতে পারি। মোলার দ্রবণ প্রস্তুত করো। এখন আমাদের মোলার দ্রবণ প্রস্তুত করার জন্য যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে আমরা যে দ্রবটা নিব। মোলার দ্রবণের একটা খুব সুন্দর এবং খুবই ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, সেই ফর্মুলা আমাদের এখানে ইউজ করতে হবে। সেই ফর্মুলাটার সাথে আমাদের যেটা জানতে হবে দ্রবের ভর। আমরা যে সাবস্টেন্সটার ভর মোলারিটি নির্ণয় করতে চাচ্ছি সেই সাবস্টেন্সটাকে আমরা বলবো দ্রবের ভর, তারপর হচ্ছে মোলারিটি,
দ্রবের আণবিক ভর দ্রবণের আয়তন। দ্রবের ভর, মোলারিটি, দ্রবের আণবিক ভর এবং দ্রবণের আয়তন, এই চারটি বিষয়ের সাথে একটি সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা দিয়েই আমরা আসলে এই চ্যাপ্টারের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আছে সেটা নির্ণয় করব। তার মানে আমরা জানতে চাচ্ছি কোন দ্রবের মোলারিটি, কোন দ্রবের মোলারিটির সাথে যে দ্রব আমরা ইউজ করেছি সেই দ্রবের ভর, অবশ্যই সেই ভরটি আমরা গ্রাম ইউনিটে এক্সপ্রেস করব, which is expressed by W। মোলারিটিকে আমাদের এই ম্যাথমেটিক্যাল ফর্মুলাতে ইউজ করা হবে S দিয়ে। দ্রবের আণবিক ভর, যে আমরা যে দ্রবটা ইউজ করব সেই দ্রবের আণবিক ভরকে আমরা এক্সপ্রেস করব ক্যাপিটাল M দিয়ে, এবং দ্রবণের আয়তন, সেই দ্রবণের আয়তনটা ইউজ হবে হচ্ছে আমাদের V দিয়ে। তার মানে এখন এই যে চারটি সম্পর্ক, দ্রবের ভর, মোলারিটি, দ্রবের আণবিক ভর এবং দ্রবণের আয়তন, এর সাথে যে সম্পর্কটা হচ্ছে মোলারিটি, সেটাকে আমরা এক্সপ্রেস করতে পারি S equals W into 1000 V into M. This is the relation between molarity with these factors. তার মানে কোন দ্রবের কোন একটা সাবস্টেন্সের বা কোন দ্রবণের মোলারিটি নির্ণয় করার জন্য আমরা এই সম্পর্কটা ইউজ করব। S equals W into 1000 V into M। এখানে W হচ্ছে দ্রবের ভর, V হচ্ছে দ্রবণের আয়তন ইন মিলিলিটার। অবশ্যই এটা গ্রাম ইউনিট হবে, এটাও গ্রাম ইউনিট হবে, এখানে আয়তনটা হবে মিলিলিটার ইউনিটে, আর আমরা S কে এক্সপ্রেস করব SM মোলার দিয়ে। তাহলে আমরা যখন একটি গাণিতিক সমস্যা করব তখন হচ্ছে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে যে আমরা এই সম্পর্কটা কিভাবে ইউজ করব। তোমাকে কখনো জানতে চাইতে পারে S এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলা হতে পারে, তুমি জাস্ট দেখবে ম্যাথমেটিক্যাল প্রবলেমে তোমাকে কি কি দেয়া আছে আর তোমাকে কি বের করতে বলা হয়েছে, সেই অনুযায়ী আমরা আমাদের এই যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটাকে এক্সচেঞ্জ করে নিব। জাস্ট ভেরি সিম্পল। সো আমরা প্রথমেই দেখো এখানে আমি দুটো ম্যাথ লিখে রেখেছি। একটা হচ্ছে 200 ml আয়তনিক 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কিভাবে প্রস্তুত করবে। প্রশ্নটা হচ্ছে তোমাকে দেখতে হবে যে এখানে কি কি দেয়া আছে। তোমাকে প্রথমেই বলা আছে 250 ml, তার মানে এখানে 250 হচ্ছে দ্রবণের আয়তন। আমাদের আয়তন V এর ভ্যালুটা দেয়া আছে, ভেরি নাইস, ইট ইজ গিভেন 250 ml। আমাকে বলা হচ্ছে 0.2 মোলার, তার মানে এই দ্রবণের মোলারিটিও তোমাকে বলে দেওয়া হয়েছে, মোলারিটিটা দেয়া আছে, S এর ভ্যালুটাও দেয়া আছে 0.2 মোলার। এখানে দ্রবণের আয়তন দেয়া আছে 250 ml। তারপর হচ্ছে আমাকে বলা আছে যে দ্রবটা সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের আমাদের আণবিক ভর নির্ণয় করতে হবে। সো সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর আমরা কিছুক্ষণ আগেই করেছি, সেটা ছিল 58.5 গ্রাম। তার মানে 1000 ভ্যালু ইজ গিভেন, উই হ্যাভ টু ফাইন্ড আউট W। ওকে, তার মানে কতটুকু দ্রব, কতটুকু সোডিয়াম ক্লোরাইড আমরা 250 ml ওয়াটার বা 250 ml দ্রবণে অ্যাড করলে সেই দ্রবণের মোলারিটি হবে 2.2 মোলার। তার মানে এখন আমাদের ফর্মুলাটা কি করতে হবে, জাস্ট ফর্মুলাটা একটু রিশাফল করে নিতে হবে। সো এখানে W উইল বি, জাস্ট এখানে আমাদের S এর ভ্যালু দেয়া আছে, তুমি এইভাবে করতে পারো, S V A ডিভাইডেড বাই 1000। এখন আমরা যদি ভ্যালুগুলো পুট করে দিই, তো হিয়ার the value of S is 0.2, এখানে ভলিউম দেয়া আছে 250, M এর ভ্যালু আমরা পেয়েছি 58.5। it will be divided by 1000 and the value will be 2.925 gram। 2.925
সোডিয়াম ক্লোরাইড আমরা যখন 250 ml আয়তনিক ফ্লাক্সে আমরা 250 ml ওয়াটারে অ্যাড করব, তখন সেই দ্রবণের মোলারিটিটা হবে 0.2 মোলার। খুবই ইজি, বাট এই ম্যাথস গুলো কিন্তু 3 মার্কসের জন্য আসে। দেখো খুব ইন্টারেস্টিং একটা ছোট্ট ফর্মুলা, এভরি ভ্যালুজ আর গিভেন ইন দ্য প্রবলেম, ইউ জাস্ট হ্যাভ টু put the values properly and have to find out the answer। তার মানে কোশ্চেনটা ছিল কিভাবে প্রস্তুত করবে। সো তোমরা এখানে একটা গ্রামের একটা ভ্যালু পেয়েছো, জাস্ট পরের লাইনে লিখে দিবে 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে 250 ml ওয়াটারের একটি আয়তনিক ফ্লাক্সে যখন আমরা অ্যাড করব, তখন আমরা 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ প্রস্তুত করতে পারবো। এখন এই ভ্যালুটা চেঞ্জ হতে পারে, 250 ml না হয়ে এটা 500 হতে পারে, 0.2 মোলার না হয়ে এটা 0.75 মোলার হতে পারে। এখানে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কিভাবে প্রস্তুত করবে, জাস্ট ভ্যালুগুলো একটু আলাদা হবে, কিন্তু তোমাদের ম্যাথমেটিক্যাল স্টেপগুলো সেম হবে। সো আশা করি শিক্ষার্থীরা মোলারিটির এই ফর্মুলাটা তোমরা কি বুঝতে পারছো কিনা, আমি আর একটু দেখে নিই, তোমরা একটু জানাও কি অবস্থা। কোনো বানান কি ভুল হয়েছে? আচ্ছা, অনেক কিছুই হতে পারে। আশা করি তোমরা জানোই আমরা খুবই সীমিত পরিসরে তোমাদের ক্লাস নিচ্ছি তোমাদের জন্য। অনেক সময় কিছু কারিগরি ত্রুটি হয়ে যায়, আশা করি তোমরা কিছু মনে করবে না। ইলেকট্রিসিটি চলে যায়, লাইন ডিসকানেক্টেড হয়ে যায়, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই দুর্যোগকালীন সময় তোমাদেরকে আমাদের বেস্ট দেওয়ার জন্য। আর তোমরা একটু অনেকে লিখছো, সাদিয়া, মার্জিয়া, হ্যাঁ বুঝতে পেরেছো, রুদ্র, নাসির উদ্দিন, ফারিহা, অনেকেই তোমরা অনেক কিছু লিখো, কমেন্টস করো, খুবই ইন্সপায়ার্ড করে আসলে এই জিনিসগুলো। তোমরা এতটা সময় ধরে আমার সাথে থাকো, খুবই ভালো লাগে। বুঝতে না পারলে জানাবে। আর যেহেতু এটা একটা রেকর্ডেড ক্লাস, যে আমি কিছুটা হয়তো তাড়াতাড়ি বলছি অনেক সময়, তোমরা চাইলে পরবর্তীতে এই জিনিসগুলো আবার একটু ঠান্ডা মাথায় বুঝে নিতে পারবে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি কিন্তু একেবারেই তোমাদের বইয়ের এক্সাম্পল গুলো দিয়ে এক্সপ্লেন করছি, বিকজ ক্লাস 9 এর শিক্ষার্থীদের জন্য এটা একেবারে নতুন টপিক। ক্লাসটা যখন আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, আমরা বিভিন্ন বোর্ড কোশ্চেন সিলেক্ট করে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমস আমি রেডি করেছি, সেগুলো ডিসকাস করব। সেগুলো আরেকটু জটিল হবে, কিন্তু এই ধারণাগুলো যদি তোমাদের এক্স্যাক্টলি জানা থাকে, ওটা তোমাদের জন্য কোনো সমস্যার কারণ হবে না। এখন দেখো দ্বিতীয় নাম্বার ম্যাথমেটিক্যাল প্রবলেমসটা খুব দ্রুত আমরা করে ফেলি, তাহলে তোমাদের জন্য আরো বুঝতে সুবিধা হবে। দেখো পরেরটাতে আমি 200 ml দ্রবণে। আচ্ছা, বারবার 200 ml আমরা কেন ইউজ করছি? আমরা এখানে 200 ml না করে 500 ml করতে পারি। 500 ml দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে দ্রবণটির মোলারিটি কত? তার মানে আমাদের কিন্তু ফর্মুলাটা সেম, সেই ফর্মুলাটা আমরা এখন কিসের ফর্মুলা ইউজ করব? মোলারিটির ফর্মুলাটা ইউজ করব। সো মোলারিটি হচ্ছে S equals V into M, W into 1000. This is the formula of molarity. This formula, so you have to find out which values are given. Of course, when you solve the mathematical problemটা সলভ করার সময় অবশ্যই গিভেন ভ্যালুস গুলো তোমরা আইদার রাইট সাইডে অথবা উপরে লিখে নেবে, অবশ্যই লিখতে হবে। কিন্তু আমি যেহেতু তোমাদের বোঝাচ্ছি, ভ্যালুস গুলো ডিরেক্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। সো এখানে দেখো আমাদের কি কি দেয়া আছে, বের করতে হবে মোলারিটি। আমাকে 500 ml দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট, তার মানে সোডিয়াম কার্বনেটের দ্রবের ভর এটা আমাকে দেয়া আছে, W এর ভ্যালুটা দেয়া আছে, দিস ইজ 1000। ভলিউম এখানে দেয়া আছে 500 ml, আর আমার M মানে হচ্ছে দ্রবের আণবিক ভর, তার মানে সোডিয়াম কার্বনেটের আণবিক ভরটা আমাদের বের করে নিতে হবে। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে, আচ্ছা আমি একটু নিচে লিখি, এখানে বোধহয় একটু প্রবলেম হচ্ছে। সো এখানে যদি আমরা নির্ণয় করি সোডিয়াম কার্বনেট, তার মানে সোডিয়ামের পারমাণবিক ভর 23 × 2 প্লাস কার্বন 12,
অক্সিজেন 16 ইন্টু 3, সো ভ্যালুটা হচ্ছে কত হচ্ছে আমরা একটু ক্যালকুলেট করি। 23 ইন্টু 2 প্লাস 12 প্লাস 48 equals 106. It means সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106। তো আমরা এখানে ভ্যালুটা বসিয়ে দিচ্ছি 106। এখন আমরা ক্যালকুলেট করব 0.00052. It means 40 will be divided by 106. 40 divided 106 equals 0.377. তার মানে আমরা যেখানে আনসারটা পাচ্ছি 0.377 মোলার। তার মানে আমাদের এখানে মোলারিটি কত পেলাম, the value of S equals to 500 ml দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট আমরা যদি দ্রবীভূত করি তাহলে ওই দ্রবণের মোলারিটি হবে 0.377 মোলার। খুবই এখন তোমাকে এই ফর্মুলাটা ইউজ করে কখনো ভলিউম চাইতে পারে, কখনো আণবিক ভর বের করতে বলা হতে পারে, কখনো তোমাকে বলা হতে পারে মোলারিটি কত হবে, কখনো তোমাকে দ্রবের ভর জানতে চাইতে পারে। সেম ফর্মুলাটা ইউজ করে কোশ্চেনে তোমাকে কোন কোন ইনফরমেশন গুলো দেয়া আছে এবং কি তোমাকে বের করতে বলা হচ্ছে সেই ইনফরমেশন গুলো ইউজ করে খুবই সহজেই মোলারিটি সংক্রান্ত ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলো তোমরা করে ফেলতে পারবে আশা করি। এবং খুবই ইম্পর্টেন্ট ম্যাথস, বারবার বলছি তোমরা করবে। তোমরা টেস্ট পেপারও দেখতে পারো যে কতভাবে এই মোলারিটি সংক্রান্ত ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলো এসে থাকে। তা আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। এরপর আমরা আমাদের আজকে যে শেষ টপিকটা আছে শতকরা সংযুক্তি, সেই অংশটাতে চলে যাচ্ছি। শতকরা সংযুক্তি বলতে আমরা কি বুঝি এবং শতকরা সংযুক্তি আমরা কিভাবে বের করতে পারি, এই রিলেটেড একটা সিম্পল একটা বিষয় শতকরা সংযুক্তি। প্রথমেই আমরা যখনই কোনো একটা টপিক পড়বো তোমরা কিন্তু নলেজ লেভেলের জন্য যে কোশ্চেনটা আসে মানে ডেফিনেশন সেটা জানতে হবে। তোমাদের যে পরিমাণ কোশ্চেন আনসার করতে হয়, 5টা ক্রিয়েটিভ কোশ্চেন আনসার করতে হয়। 5টা ক্রিয়েটিভ কোশ্চেনের প্রত্যেকটা ক্রিয়েটিভ কোশ্চেনের প্রথম যে অংশটা থাকে 1 নম্বরে জ্ঞানমূলক, সেখানে কিন্তু আসে কাকে বলে, 90% কোশ্চেনই আসে কাকে বলে। সেই জন্য প্রথমেই আমরা যে টপিকটা পড়বো সেটা বলতে আমরা কি বুঝি, জাস্ট 1 অথবা 2 লাইন্স একটা ডেফিনেশন, এটা মেমোরাইজ করে ফেলতে হবে। আমরা মোলার দ্রবণ সংজ্ঞা মুখস্থ করবে, মোলারিটি কাকে বলে, সেমিমোলার দ্রবণ কাকে বলে, ডেসিমোলার দ্রবণ কাকে বলে, এই সংজ্ঞাগুলো পড়বে। এখন আমরা জানতে চাই হচ্ছে শতকরা সংযুক্তি বলতে আমরা কি বুঝি বা পার্সেন্টেজ কম্পোজিশন। পার্সেন্টেজ কম্পোজিশন এই শব্দটা বা শতকরা শুনলেই কিন্তু আমাদের মাথায় একটা পার্সেন্টেজের সাইন চলে আসে বা 100 রিলেটেড একটা কিছু চলে আসে। সংজ্ঞাতেও তাই আসবে। কোন যৌগে সেই মৌলগুলো 100 গ্রাম যৌগে কি পরিমাণ শতকরা হারে ওই মৌলগুলো উপস্থিত আছে সেই পার্সেন্টেজ গুলাকেই বা সেই সংযুক্তিটাকেই শতকরা সংযুক্তি বলা হয়। তার মানে আমরা যে কোনো একটা মৌলের পারমাণবিক আণবিক ভর 100 হতে পারে, মোর দেন 100 হতে পারে, 100 এর অনেক কম হতে পারে, কিন্তু সেই যৌগের ভরকে আমরা 100 গ্রামে কনভার্ট করলে কতটুকু পরিমাণ কোন মৌল উপস্থিত আছে সেই সংযুক্তিগুলাকে ওই যৌগের মৌলসমূহের শতকরা সংযুক্তি বলা হয়ে থাকে। খুবই ক্লিয়ারলি আমরা যদি একটা প্রবলেমস দিয়ে ডিসকাস করি কিভাবে আমরা শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারি তাহলে সেটা তোমাদের জন্য আরো ভালো হবে। অথবা শতকরা সংযুক্তির একটা ফর্মুলা আছে, ঠিক আছে, সেই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি তার মানে শতকরা সংযুক্তি আমরা কিভাবে বের করব। প্রথমে আমরা লিখে নিব মৌলের পারমাণবিক ভর মাল্টিপ্লাই মৌলের সংখ্যা ইনটু 100, এটাকে ডিভাইডেড করতে হবে যৌগের আণবিক
ভর দিই। তার মানে শতকরা সংযুক্তির ফর্মুলা হচ্ছে মৌলের পারমাণবিক ভর ইন্টু মৌলের সংখ্যা ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর ইন্টু 100%। আরো ইজি মনে হবে যখন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। তোমাকে যদি কোশ্চেন করা হয় পানিতে হাইড্রোজেন ও অক্সিজেন এর শতকরা সংযুক্তি নির্ণয় করো, তাহলে আমরা কি করব? প্রথমে আমাকে পানির আণবিক ভর নির্ণয় করতে হবে। পানির আণবিক ভর হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 × 2 + 16, তার মানে হচ্ছে 2 + 16 = 18। তার মানে আমরা প্রথম স্টেপ হচ্ছে আণবিক ভর নির্ণয় করা। আণবিক ভর নির্ণয় করার উপরেই ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলো অনেকাংশে ডিপেন্ড করে। সেই জন্য তোমাদের জানতে হবে প্রতিটি যৌগের exact formula and their exact atomic mass. If you know the exact atomic mass, you can find out the exact molecular mass. আণবিক ভর নির্ণয় করতে পারি। তার মানে আমরা যদি এখন বের করি পার্সেন্টেজ অফ হাইড্রোজেন, তার মানে পার্সেন্টেজ অফ হাইড্রোজেন নির্ণয় করার জন্য আমাদের এই ফর্মুলা অনুযায়ী কি করতে হবে? মৌলের পারমাণবিক ভর। এখানে মৌলের পারমাণবিক ভর কত আছে? আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, এখানে মৌলের সংখ্যা হচ্ছে 2 × 100 ডিভাইডেড বাই 18। আমরা যে ক্যালকুলেশনটা করব, ক্যালকুলেশন করে দেখবো আমরা যে ভ্যালুটা পেয়েছি 11.11%। তার মানে পানিতে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি হচ্ছে 11.11%। এখন তোমরা চাইলে পার্সেন্টেজ অফ অক্সিজেন এভাবে বের করতে পারো 16 × 1 ডিভাইডেড বাই 18 × 100%, সেটা হবে তোমার 88.89%। অথবা তোমরা এই অংশটা না করেও, যেহেতু পানিতে শুধুমাত্র হাইড্রোজেন এবং অক্সিজেনই রয়েছে, হাইড্রোজেনের পরিমাণ যদি 11.11% হয়, অক্সিজেনের পরিমাণ হবে 100 মাইনাস দ্যাট ভ্যালু। সেভাবেও তোমরা করতে পারো। খুবই সিম্পল একটি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এই প্রবলেমস গুলো তোমাদের আসে, এত সিম্পল। এটাও অনেক সময় শিক্ষার্থীরা ভুল করে ফেলো, তখন আসলে নাম্বারটা কেটে দিতে খুবই খারাপ লাগে। কিছুটা স্টেপ গুলো জাস্ট মনে রাখতে হবে কিভাবে আমরা নির্ণয় করতে পারছি। আরো সোজা ম্যাথে যদি আমরা করতাম 118 গ্রামে হাইড্রোজেন আছে 2 গ্রাম, 1 গ্রামে কতটুকু আছে, তাহলে 100 গ্রামে কতটুকু আছে, এইভাবেও করা যায়। নানান ভাবে শতকরা সংযুক্তিগুলো আসলে নির্ণয় করা যায়। ফার্স্ট স্টেপ, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মলিকুলার ম্যাস, তার মানে আণবিক ভর নির্ণয় করতে হবে। তারপরে এই ফর্মুলাতে যেতে হবে, মৌলের পারমাণবিক ভর ইন্টু মৌলের সংখ্যা ডিভাইডেড যৌগের আণবিক ভর ইন্টু 100। তখন আমরা স্টেপ বাই স্টেপ সেই যৌগে 3টা মৌল থাকতে পারে, 4টা মৌল থাকতে পারে, অথবা অ্যাটলিস্ট 2টা মৌল থাকতে পারে, সেই ভ্যালুস গুলো তোমরা বের করা শিখে যাবে। আশা করি তোমরা শতকরা সংযুক্তিটা বুঝতে পেরেছো, শতকরা সংযুক্তি। এখন আমরা একটা সিম্পল ম্যাথমেটিক্যাল প্রবলেম শতকরা সংযুক্তিরও তোমাদের করে দিতে পারি। আমরা তাহলে আরেকটা সিম্পল শতকরা সংযুক্তি কি করব, তোমরাই বলো। আচ্ছা, আরেকটা আমরা আসলে তোমাদের জন্য একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমস আমি তৈরি করেছিলাম। আশা করি সেই প্রবলেমসটা নিয়ে কথা বললে তোমাদের কাছে আরো ভালো হবে। আমি এখানে প্রবলেমটা লিখলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা এখানে এই ম্যাথটা অনেকটাই তোমাদের বইতে আছে, বইতে এই সমস্যাটা রয়েছে। এই সমস্যাটা তোমরা যদি বইয়ের পেছনে যে ক্রিয়েটিভ কোশ্চেন আছে সেখানে রয়েছে, তোমরা যদি করতে পারো, দেখো শতকরা সংযুক্তি এবং মোলারিটি রিলেটেড এই ম্যাথমেটিক্যাল প্রবলেমসটা। তার এই প্রবলেমটাতে শতকরা সংযুক্তিটা ইউজ করতে হবে তোমাদের, আবার হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমস অফ মোলারিটি ইউ হ্যাভ টু ইউজ। সো আমাদের এখানে আমরা যদি এটাকে দ্রবণ নাম্বার
1 বলা হয়, আর এটাকে আমরা বলছি দ্রবণ 2। প্রথম দ্রবণে আমরা 4 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি এবং সেখানে আছে আমাদের 100 ml। আমরা দ্বিতীয় দ্রবণে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি এবং এটাও হচ্ছে আমাদের 100 ml। এখন আমরা এখানে দুটি ম্যাথ এখানে আমরা করতে পারি। আমাদের যদি বলা হয় 1 নাম্বার প্রশ্নটা, প্রথম দ্রবণের মোলারিটি নির্ণয় করো, আর 2 নাম্বার হচ্ছে প্রথম দ্রবণ এবং দ্বিতীয় দ্রবণের দ্রবকে আমরা যদি বিক্রিয়া ঘটাই তাহলে যে লবণ তৈরি হবে সেই লবণের শতকরা সংযুক্তি নির্ণয় করে দেখাও। তার মানে প্রথম দ্রবণে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাস দ্রব এবং দ্বিতীয় দ্রবণে রয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাস দ্রব। এই দুটি দ্রব একসাথে বিক্রিয়া করলে যে লবণ তৈরি হবে সেই লবণের শতকরা সংযুক্তি নির্ণয় করে দেখাও। তার মানে আমাদের বের করতে হবে উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি। খুবই সিম্পল, প্রশ্নগুলো আসলে এভাবেই আসে ক্রিয়েটিভ অংশে। এটা হয়তো বা 3 নম্বরের জন্য, এটা হয়তো বা 4 নম্বরের জন্য। এখন 1 বা 2 এ যে কোনো ধরনের ডেফিনেশন আসতে পারে অথবা যে কোনো চ্যাপ্টার থেকে প্রশ্ন হতে পারে, তোমরা এই কাঠামোগুলো হয়তো বা জানো। তাহলে আমাদের প্রথম যেটা বলেছে, আমরা প্রথম কি করব, প্রথম দ্রবণের মোলারিটি নির্ণয় করব। তাহলে আমাদের মোলারিটি নির্ণয় করার জন্য মোলারিটির যে ফর্মুলা আছে সেই মোলারিটির ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে। তার মানে প্রথম দ্রবণের মোলারিটি, তার মানে এখানে আমাদের ফর্মুলাটা হচ্ছে S এর ফর্মুলাটা ইউজ করব SW ইনটু 1000, এখানে হচ্ছে V ইনটু M। এখন দেখো আমাদের কি কি ভ্যালু দেয়া আছে, আমি বারবারই বলছি গিভেন ভ্যালুস গুলো তোমরা লিখে রাখবে। তোমরা আইদার উপরে শুরু করতে পারো দেয়া আছে অথবা রাইট সাইডে করতে পারো। সো এখানে আমাদের মোলারিটি যেহেতু নির্ণয় করতে হবে, আমরা এই জন্য ডিরেক্টলি এস এর ফর্মুলাটা ইউজ করছি। এখানে আমাকে W হিসেবে দেয়া আছে 4 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো এখানে W এর ভ্যালুটা হচ্ছে 4 গ্রাম, সো উই হ্যাভ টু পুট হিয়ার 4 1000। এখানে আমাদের ভলিউম দেয়া আছে 100 ml, আর হচ্ছে আমাকে জানতে হবে M মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর। হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করার জন্য 1 + 35.5 = 36.5। তার মানে আমরা এই ভ্যালুটা এখানে অ্যাড করব 36.5। এখন ক্যালকুলেশন করে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে আমরা পাবো হচ্ছে 1.09 মোলার। খুবই সিম্পল, প্রথম দ্রবণের মোলারিটি হচ্ছে 1.09 মোলার। ওকে, খুবই সিম্পলি আমরা এই ধরনের ডাটা ইউজ করে মোলারিটিটা নির্ণয় করতে পারলাম। এখন আমাকে প্রথম দ্রবণ না বলে দ্বিতীয় দ্রবণের কথা বলা হতে পারে। এমনও কিছু প্রশ্ন আসে, বলা হয় প্রথম দ্রবণে আরো 100 ml ওয়াটার অ্যাড করার পর দ্রবণের মোলারিটি কি বাড়বে নাকি কমবে। তার মানে প্রথমে তোমার এই ভ্যালুটা অ্যাড করে এস এর ভ্যালু বের করতে হবে। সেকেন্ডলি 100 + 100 200 ml ইউজ করে আবার একটা মোলারিটির ভ্যালু বের করতে হবে। তারপর দেখতে হবে মোলারিটিটা কি বাড়ছে নাকি কমছে। এখন আমাদের সেকেন্ড যে ম্যাথসটা দেওয়া আছে, আমরা যে শতকরা সংযুক্তি করলাম সেই সংশ্লিষ্ট সেটাতে বলা আছে দুটি দ্রবণের দ্রব বিক্রিয়া করে যে লবণ তৈরি করবে সেই লবণের শতকরা সংযুক্তি নির্ণয় করবে। তার মানে এখানে আমাদের প্রথম দ্রব হিসেবে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং আমাদের দ্বিতীয় দ্রব হিসেবে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড which is a base. ওকে, আমরা জানি অ্যাসিড এবং ক্ষার, অ্যাসিড এন্ড বেস while mixed together they will form a neutral substance which is called salt. ওকে, তার মানে যে কোনো অ্যাসিড যে কোনো ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। সো এই ক্ষেত্রে আমরা যে লবণটা পাবো সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড ওয়াটার। তার মানে তোমাকে এই রিঅ্যাকশনটা কমপ্লিট করতে হবে। দ্য কমপ্লিটিং রিঅ্যাকশন ইজ ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে
আমাদের শতকরা সংযুতি নির্ণয়ের জন্য কি করতে হবে, আমাদের সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর নির্ণয় করতে হবে। তার মানে আমাদের সেকেন্ড ম্যাথটা শুরু হচ্ছে এখান থেকে। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 23 প্লাস 35.5 ইকুয়ালস 58.5। তার মানে আমরা এখানে আণবিক ভর নির্ণয় করেছি। তাহলে পার্সেন্টেজ অফ সোডিয়াম অ্যান্ড পার্সেন্টেজ অফ ক্লোরিন। তাহলে আমরা পার্সেন্টেজ অফ সোডিয়ামে কি করতে পারি, এখানে আমাদের সোডিয়ামের পারমাণবিক ভর 23, the number of sodium atom is 1 divided by 58.5 into 100%। আর সেকেন্ড ক্লোরিনের জন্য হচ্ছে আমাদের পারমাণবিক ভর 35.5, ক্লোরিন পরমাণু আছে একটি, 58.5 into 100%। ক্যালকুলেশন করে আমরা এই ভ্যালুস গুলো বসিয়ে দেব। These values are the percent composition of the produced salt। তার মানে এখানে দুটি দ্রবণের দ্রবগুলো বিক্রিয়া করে যে লবণ তৈরি করেছে সেটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের পার্সেন্টেজ কম্পোজিশন। আচ্ছা, আমরা যদি করেই ফেলি, জাস্ট এটুকু আর বাকি না রাখি, তাহলে হচ্ছে 23 into 100 divided 58.5 equals 39.1। আর এই ভ্যালুটা কি হবে, মাইনাস 100 থেকে সাবস্ট্রেট করলে আমরা পাবো 60.68%। তার মানে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের শতকরা সংযুক্তি হচ্ছে 39.31% এবং ক্লোরিনের শতকরা সংযুক্তি হচ্ছে 60.68%। তো শিক্ষার্থীরা, আমার মনে হচ্ছে আজকের মতো আমরা ক্লাসটি শেষ করতে পারি। আমরা শুরু করেছিলাম মোলার দ্রবণ দিয়ে, তারপর আমরা পড়েছি মোলারিটি। মোলার দ্রবণ এবং মোলারিটি সংজ্ঞা পড়বে, এর সাথে সাথে পড়বে সেমিমোলার দ্রবণ কাকে বলে, ডেসিমোলার দ্রবণ কাকে বলে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফর্মুলাটা ইউজ করে আমরা গাণিতিক সমস্যাগুলো কিভাবে সলভ করতে পারি। তারপর আমরা যেটা পড়েছি শতকরা সংযুক্তি, সেখানেও সংজ্ঞা পড়বে। শতকরা সংযুক্তি খুবই ইজি, এমসিকিউতে এই ধরনের কোশ্চেন আসে। কোন একটা যৌগের নাম দিয়ে বলা হতে পারে এখানে এই মৌলটির শতকরা সংযুক্তি কোনটি সঠিক, তাহলে তোমাদের করে খুব ঝটপট করে ক্যালকুলেশন করে সেই আনসারটা ফাইন্ড আউট করতে হবে। তারপর আমরা একটা ক্রিয়েটিভ, সেমি ক্রিয়েটিভ, এখানে আমরা যদি এ বি দুটো আলাদা কোশ্চেন দিতাম, জ্ঞানমূলক অনুধাবনমূলক, তাহলে উচ্চতর দক্ষতার ক্ষেত্রে এই প্রশ্নগুলো তোমাদের আসতে পারে 3 অথবা 4 মার্কসের জন্য। তো আশা করি শিক্ষার্থীরা, আচ্ছা, একজন মার্জুক মোলার দ্রবণের সংজ্ঞাটা আবার জানতে চেয়েছে। মোলার দ্রবণ হচ্ছে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলা হয়। তার মানে সেখানে ফিক্সড থাকবে 1 লিটার পানি, 1 লিটার দ্রবণ, এর সাথে আমরা অ্যাড করবে 1 মোল সাবস্টেন্স, এনি সাবস্টেন্স when dissolved in 1 liter solvent, then that solution is called molar solution অথবা মোলার দ্রবণ। তার মানে আমরা যদি 2 মোল কোন দ্রব 1 লিটার পানিতে দ্রবীভূত করি, তখন সেই সলিউশনটাকে বলা হবে 2 মোলার। আমরা যদি 3 মোল অ্যাড করি তাহলে বলা হবে 3 মোলার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। অনেকে রিঅ্যাকশনটা করে ফেলেছিলে, খুবই ভালো। তাহলে আজকের মতো আমরা আমাদের ক্লাসটি শেষ করছি। আশা করি পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত আজকে যা পড়লাম ফর্মুলা সহ ম্যাথমেটিক্যাল প্রবলেমসগুলো একটু প্র্যাকটিস করবে। আর লাস্টলি যেটা বলতে চাই, খুবই দুর্যোগের, মানে প্রতি মুহূর্তেই আমরা দুর্যোগের মধ্যে আছি। তারপরে প্রতিনিয়ত মৃত্যুর মিছিল বেড়ে যাচ্ছে, আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। অনেক দিন থেকে শিক্ষার্থীরা বাসায় বন্দি। আরো কিছুটা দিন ধৈর্য ধরে তোমরা বাসায় থাকো। তোমাদের স্ট্যামিনা অনেক ভালো, ইউ আর ইয়াং, energetic, but you have to think about your parents, your grandparents.
যে যাদের তোমাদের কারণে কোনো সমস্যা যাতে না হয়ে যায়। বন্ধুদের সাথে বাসায় থেকে যোগাযোগ রক্ষা করো, পড়াশোনা করো, মানসিক প্রশান্তির জন্য যার যেদিকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর দিকে মন আছে, ড্রয়িং করার ইচ্ছা, গান শোনা, গান গাওয়া, গল্পের বই পড়া, সেসব কাজে নিজেরা নিয়োজিত থাকো। আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করো বিশ্বের সকল মানুষ যাতে এই দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে পারে, এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলো। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, আমার পরিবারের জন্য দোয়া করবে, আমিও তোমাদেরকে আমার দোয়ায় রাখবো। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।